সুন্দরবনকে নিয়ে কিন্তু অনেক আধ্যাত্মিক গল্পও আছে, যেগুলো আমাকে বেশ লাইক নাড়া দেয়, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। লাইক বনবিবি নিয়ে একটা গল্প আছে, হয়তো বা আপনি শুনেছেন। বনবিবি নিয়ে, হ্যাঁ, শুনেছি। ডিটেইলসটা হয়তো আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একজন মুসলমান ছিল, মানে বনবিবি যাকে পুজো করা হয় সে কিন্তু আসলে মুসলমান, সৌদি থেকে এসেছে, ইফ আই এম নট রং। অ্যান্ড সে যখন এসে সুন্দরবনে শিফট হয়ে যায়, তখন সে হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছে তাদের কাছে একটা দেবীর মতো জায়গা পায়। অ্যান্ড তারা মনে করে যে পুরো বনটাকে অ্যান্ড তাদেরকে প্রোটেকশনের দায়িত্ব হচ্ছে বনবিবির। পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। The Travel Show. Let's go. The rhythm of journey. দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত সুন্দর। হাজারো মানুষের ভিড়ে আমরা নিজেদেরকে নতুন করে নতুনভাবে পরিচয় দিতে চাই, জানতে চাই, ঘুরতে চাই পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তে। সুপ্রিয় শ্রোতা, যে যেখানে দেখছেন এবং শুনছেন সবাইকে আমন্ত্রণ করছি। আমি আরজে হাসিব। সোমবার রাত মানেই হচ্ছে একেবারে ঠিক রাত 9টাতে চলে আসি আমরা লেটস গো ট্রাভেল শো। অর্থাৎ যে যেখান থেকে যেতে চান এবং কোথায় যাবেন, কোন জায়গায় কেমন খরচ হবে, কিভাবে যেতে পারেন, এমন তথ্য নির্ভরশই হচ্ছে ঢাকা এফএম করছে লেটস গো। সো সেই ধারাবাহিকতায় কখনো আমি এক্সপ্লেন করি, কখনো বিশেষ শো এবং বিশেষ মানুষ আমাদের এই গেস্ট এই শোতে আসেন, তাদের নিয়ে আমরা কথা বলি, আলোচনা করি, কেমন হয়, কেমনভাবে ঘুরেছেন তারা, সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন এবং সেই উপকৃত হন আপনারাই কিন্তু দিন শেষে। সো জাস্ট এ মিনিট দাদা। সো আমি যে কথাটা এখন বলবো সেই মানুষটাকে আমরা আজকে আমাদের এই হট সিটে আমন্ত্রণ করছি, জিসামণিকে। ওয়েলকাম টু ঢাকা এফএম। অ্যান্ড জাস্ট এ মিনিট বলার কারণটাই হচ্ছে এটা, তারা মূলত খুবই আলোচিত এবং চমৎকার কিছু কাজ করছেন, সেটা আসলে মানুষের কাছে খুব ভালো গ্রহণযোগ্যতা পাচ্ছে। সো এই যে শুরুতে আমি আপনার কাছে জানতে চাই যে কেমন লাগছে আজকের এই পরিবেশে আসার জন্য? খুবই ভালো লাগছে, যেহেতু এটা আমার প্রথম শো অ্যান্ড অলরেডি আই থিঙ্ক আমার কোনো অডিয়েন্স আমার ফেস দেখতে পারেনি। এই শোর মাধ্যমে হয়তো বা আমাকে চিনতে পারবে, আমাকে দেখতে পারবে। সো হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, একটু ডিফারেন্ট ফিলিং। আমি এই কথাটা আপুর মুখ থেকে শুনতে চাচ্ছিলাম, যে হয়তো আমি বলে দিলে হয়তো সেটা অন্যরকম মনে হতো, যেহেতু ওনার অডিয়েন্স হিউজ অডিয়েন্স, প্রায় 3.5 লাখের মতো অডিয়েন্স আছে। যে মানুষগুলো আজকে ওনার মুখ থেকেই শুনেছেন ফর দ্য ফার্স্ট টাইম, উনি কোনো ন্যাশনাল শোতে আপনাদেরকে ওনার চেহারা এবং এক্সপ্লেনেশন অনেক কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবেন, সেই গল্পের মাঝে আমরা হারাবো। তার আগে বলে রাখছি সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে কিন্তু আমাদের শুনতেই পাচ্ছেন, আমাদের কিন্তু দেখতেও পাচ্ছেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakaFM। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। অর্থাৎ ঝটপট যুক্ত হয়ে যান। এবং আজকে কিন্তু যে মানুষটা জাস্ট এ মিনিট শুধুমাত্র থাকবেন না আমাদের সাথে, অনেকটা সময় জুড়ে থাকবেন। সো সেই অভিজ্ঞতা, ভালো লাগা, আপনারা যারা তার অডিয়েন্স আছেন তারাও কিন্তু কমেন্টস করতে পারেন কেমন লাগছে আপনাদের এই শো এবং কী কী জানতে চান, সেটাও কিন্তু পরবর্তীতে কোনো একটা সময় আরেকটা শোতে আমরা হয়তো বলে দিব। সো প্রথম যে বিষয়টা সম্পর্কে আপুর কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই জাস্ট এ মিনিট, এই নামটা কখন মাথায় আসলো এবং কী করে সেটাকে পরিপূর্ণতা দিলেন? আচ্ছা, এটা নিয়ে বলতে গেলে আসলে আমি অ্যান্ড আমার হাজব্যান্ড, তো আমরা হচ্ছে আমরা প্যাশনেটলি ট্রাভেল করতাম এখানে ওখানে, ছোটোবেলা থেকে, কাছাকাছি হোক দূরে হোক, যতটুকু আর কি সামর্থ্য হতো আমরা সেটা করার ট্রাই করতাম। অ্যান্ড যখন আমরা ট্রাভেল প্ল্যান করতে যেতাম, ইউটিউব, ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, একটা ছোট ডেস্টিনেশন ফিক্স করার জন্য 2-3 ঘন্টা রিসার্চ করতে হতো। এক একটা 30 মিনিট 40 মিনিটের ভিডিওস দেখে দেন ঠিক করতে হতো আমরা কোথায় যাব, কি খাবো বা কিভাবে যাব, ওয়ে অফ ট্রাভেল কস্ট কেমন হবে, হ্যাঁ কস্ট কেমন হবে, এভরিথিং। সো তখন আমি একটা মার্কেট গ্যাপ দেখতে পেলাম, যদি এই সব ইনফরমেশন একটু শর্টে আমাকে 1-2 মিনিটে কেউ দিয়ে দিত তাহলে কিন্তু বেশ ভালো হতো। অনেক ইনফরমেশন আমি ওই 2-3 ঘন্টার মধ্যে কালেক্ট করে ফেলতে পারতাম। সো ওই মার্কেট গ্যাপটা থেকে আমার মনে হলো যেহেতু এই ইনিশিয়েটিভটা কেউ নিচ্ছে না, হোয়াই নট মি। সো ওখান থেকে আসলে জাস্ট এ মিনিটের নামটা আসা, যে আমি 1 মিনিটের মধ্যে কন্টেন্ট রাখার ট্রাই করব। সামটাইমস প্রয়োজন হলে একটু বাড়বে, বাট আমার ইনিশিয়াল প্ল্যান ছিল 1 মিনিটের মধ্যে আমি যত ধরনের ইনফরমেশন একটা অডিয়েন্সের প্রয়োজন হবে আমি সব কিছু কমপ্রেস করব। দ্যাটস গ্রেট। মানে আমরা সবসময় একটা শর্টকাট প্রসেস চাই। এই জায়গাটাতে আসলে যেটা হয়, আমি আসলে আধা ঘন্টা 1 ঘন্টার একটা
প্রসেস জেনে সেটা সামহাও সেটা এক্সিকিউট করা যাওয়াটা টাফ, যেহেতু মানুষ অনেক ব্যস্ত। যেমন আমি যেটা মনে হলো যে ট্রাভেল করছি, মানে কোথাও যাচ্ছি, এই জ্যামের মধ্যে বসে কিন্তু আমি জিনিসগুলো দেখতে পাচ্ছি, ইজি। সো এই যে ধারণাটা, এটা কতদিন ধরে থেকে আসলো, মানে কতদিন ধরে আজকে জাস্ট মিনিটের বয়স? বলতে গেলে আসলে আমরা প্রপারলি কাজ করছি 1.5 থেকে 2 বছর হবে। ও দ্যাটস গ্রেট। মানে 2 থেকে 3 বছরের মধ্যে হিউজ সাড়া ফেলেছে। 3 বছর না, 2 বছরই বলা চলে। ও মানে আমার কাছে যেটা মনে হলো, যারা ওনার অডিয়েন্স আছেন তারা অবশ্যই সেটা জানেন। তারপর একটা বিষয় অ্যাড করছি, যেটা আমাকে সবচাইতে বেশি ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে, যেহেতু আমি ট্রাভেল আমার ভালো লাগে, উইথিন এ শর্ট টাইম সেটা একটা প্লেস সম্পর্কে বলার ধরন, এটা যে কতটা সুন্দর হতে পারে সেটা তার উদাহরণ উনি আমার সামনে বসে আছেন। আর এই জায়গাগুলো আসলে খুব ইম্পর্ট্যান্ট। আমি শুরুতে বলছিলাম যে আমাদের শুরুতে শুরু হওয়ার আগে যে এই যে কথাগুলো গুছিয়ে বলা, এটাও কিন্তু হিউজ একটা ক্রেডিট, মানে স্কিল, এটা কিন্তু সবাই চাইলে কিন্তু রপ্ত করতে পারে না। আর বাকিটা আপনার অডিয়েন্স, সেটা আপনারা ভালো জানেন। জাস্ট এ মিনিটের যারা ভক্ত আছেন তারা এটার এক্সপ্লেনেশন আমি এই মুহূর্তে না করি, আপনারা অলরেডি দেখেছেন, আপনারা অলরেডি সেটা সম্পর্কে ভালো ধারণা রাখেন। যে বিষয়টা এখন জানতে চাইবো সেটা হচ্ছে, এই যে পুরা কাজটা করছেন, এর মধ্যে আমি শুরুতেই অলরেডি রাফি ভাইয়ের সাথে কথা হয়েছে, মানে ওর হাজব্যান্ড, উনি আপনাকে অনেক সাপোর্ট করছেন। এই জার্নিটা আপনি উনারই সাপোর্টটা আপনাকে কতটা বুস্ট করছে? আসলে সত্যি কথা বলতে এই জাস্ট আ মিনিটের পিছনে আমার এফোর্ডের থেকে অনেক বেশি এফোর্ড আসলে দাঁড়াচ্ছে, কজ ও অন ক্যামেরায় থাকে না, বা ওর কাজগুলো হয়তো সামনাসামনি দেখা যাচ্ছে না, বাট ব্যাক এন্ডের পুরো কাজটাই ও করে। লাইক একটা প্লেস নিয়ে রিসার্চ করা, আমরা কোথায় যাব, কিভাবে এটা আরও কনভিনিয়েন্ট করা যেতে পারে, এই সমস্ত রিসার্চের পার্টটাও করছে, কমিউনিকেশনের পার্টটাও করছে। ইনফ্যাক্ট অডিয়েন্স যেই ফিডব্যাকটা দিচ্ছে এগুলো ও কালেক্ট করছে। সো ও একটা বড় পোর্শনের কাজ করছে। অ্যান্ড হ্যাঁ, আমার কথা বললে আমি এডিট করছি, কিভাবে ক্রিয়েটিভ ওয়েতে সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়, ওই জায়গাটা থেকে কাজ করার ট্রাই করছি। সো ইয়া, জাস্ট মিনিট ইটস নট জাস্ট জিসা, দিস ইজ জিসা অ্যান্ড রাফি। এক্স্যাক্টলি, জিসা অ্যান্ড রাফি যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা আসলে আমাদের জন্য খুব ভালো লাগার। জাস্ট এ মিনিট নিয়ে লাস্ট কোশ্চেন, এরপরে আমরা আমাদের একেবারে প্রোগ্রামের ফরম্যাটে ঢুকে যাব। অবশ্যই অনেকে মানে অধীর আগ্রহে শুনতে যাচ্ছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো, কোন জায়গা নিয়ে কথা বলবো। কোথায় দেখতে চান জাস্ট এ মিনিটকে? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। এক্স্যাক্টলি, এটা সবচেয়ে বড় প্রাপ্তি, এবং ভিতরের স্ট্রাগল, অনেক গল্প আছে, গল্প আরও তৈরি হবে, সেই প্রত্যাশা আমরা রাখছি আরও ভালো কিছু হবে। সেই জন্য বলে রাখছি, আপনারা যে যেখান থেকে দেখছেন ঝটপট যুক্ত হয়ে যান আমাদের সাথে। আমাদের কিন্তু ফেসবুক ঠিকানা হচ্ছে facebook.com/iloveDhaka.fm, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। ইয়েস, জিসা আপু আমাদের সাথে আজকে আছেন এবং গল্প শেয়ার করবেন আজকে আমরা কোন জায়গায়, এবং আমাদের অডিয়েন্স অপেক্ষা করছে কোন বিষয় নিয়ে। বাংলাদেশের অনেক জায়গা আপনাদের ঘোরা হয়েছে, কোন স্পেশাল কোন জায়গাটা যেটা আপনাকে এখনও মনে হয় যে আমি আবার যাই, আই হ্যাভ টু গো ওয়ান্স অ্যাগেইন, যে এই জায়গা যাওয়ার আগ্রহ তৈরি হয়েছে, এবং সেটা সম্পর্কে আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে বাংলাদেশ অনেক সুন্দর, আমরা সবাই জানি বাংলাদেশ ঋতুর দেশ, বাট আসলে ঢাকা বা সিটি লাইফে কিন্তু আমরা 6টা ঋতু দেখতে পাই না। কিন্তু যদি একটু সময় সুযোগ হয় ঢাকার বাইরে যাওয়ার, তাহলে এই 6টা ঋতু দেখা যাবে। অ্যান্ড এক একটা জায়গার না এক এক রকম সৌন্দর্য। আপনি সিলেটে যান, এক ধরনের সৌন্দর্য দেখতে পাবেন। আপনি কক্সবাজারে যান, এক ধরনের। ইনফ্যাক্ট কক্সবাজার অ্যান্ড সেন্ট মার্টিন খুব কাছাকাছি, বাট দুইটার সৌন্দর্য একদমই ডিফারেন্ট। হ্যাঁ, সো বাংলাদেশের প্রতিটা জায়গায় আমার খুবই পছন্দ, বাট যদি একটা বলতে হয় তাহলে একটু টাফ হয়ে যাবে। দুইটাও বলতে পারেন না, হ্যাঁ বলা যেতে পারে, বাট আমি প্রথমে রাখতে যাব সুন্দরবনের ভিতরে। আপনারা ক্রুজে করে হচ্ছে সুন্দরবনের একদম ভিতরে গহীন জঙ্গল, বঙ্গোপসাগর, একদম আনসিন একটা বাংলাদেশ দেখতে পাবেন। অ্যান্ড আই থিঙ্ক এই ট্যুরটা খুব আন্ডাররেটেড, বাট এখানে সবার একবার হলো, প্রতিটা বাঙালির একবার হলেও যাওয়া উচিত। এই জায়গা নিয়ে যখন কথা বলছিলাম, ম্যানগ্রোভ ফরেস্ট থেকে শুরু করে সুন্দরবনের আসলে ঐতিহ্য, আসলে অনেক বিষয় আমাদের সাথে জড়িয়ে আছে। সে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে পৃথিবীর অনেকেই কিন্তু এই জায়গা সম্পর্কে জানেন, এবং প্রচুর গবেষণা কিন্তু হয়, রিসার্চ কিন্তু হয়। সো হেডলাইন কিন্তু দেখে বুঝে ফেলেছেন আজকে আমাদের টপিক সুন্দরবন নিয়ে। আসলে আমি আমার মুখ থেকে এই মুহূর্তে কিছু বলছি না, আমি আজকে আমাদের বেশি বিশেষ মানুষ আছেন,
যাওয়ার প্রসেস, ওখানে কদিন থেকেছেন উনি, ওনার অভিজ্ঞতাটা কেমন, সেইটা সম্পর্কে আমরা ছোট ছোট করে জানতে চাইবো। কবে নাগাদ গিয়েছেন? আচ্ছা, সুন্দরবনের আপনি যদি সুন্দরবনের ট্যুর দিতে চান তাহলে আপনাকে দুইভাবে অপশন দেওয়া যেতে পারে। একটা হচ্ছে সুন্দরবনের গা ঘেঁষে প্রচুর রিসোর্ট হয়েছে, Yes. যারা শর্ট টাইমে একটু রিল্যাক্সে একটু অন্যরকম সময় কাটাতে চান নিরিবিলিতে, তারা কিন্তু খুব সহজেই যেতে পারবেন। অ্যান্ড আরেকটা হচ্ছে ক্রুজে করে একদম সুন্দরবনের গহীন থেকে গভীর সব কিছু দেখা, বঙ্গোপসাগর পর্যন্ত, যদি বড় ক্রুজ হয় তাহলে বঙ্গোপসাগর পর্যন্ত আপনারা ঘুরে দেখতে পারবেন, যেটা বাংলাদেশের একদম শেষ প্রান্ত বলা চলে। তো অ্যান্ড ওইটা কিন্তু লাইক শেষ প্রান্তে কিন্তু কটকা নামে একটা জায়গা আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও অংশ। বাংলাদেশের ম্যাক্সিমাম ঝড় কিন্তু প্রথমে ওই জায়গাটাকেতেই আঘাত আনে। সব গাছ সব কিছু একটু দেখতে মনে হবে যে আমি কোনো শ্মশানে চলে আসি, বিকজ রেগুলার ওখানে ঝড় আসে। তো আমরা বইতেও পড়েছি যে হ্যাঁ, আমাদের যত ঘূর্ণিঝড় থেকে শুরু করে যত কিছু হয়, সুন্দরবন হচ্ছে লাইক এ বর্ডার, true, ওটা অলওয়েজ হচ্ছে সেটাকে প্রোটেক্ট করে। হ্যাঁ, এবং সেটা মাত্রই বললেন যে হ্যাঁ, প্রচুর ঝড় হচ্ছে এখানে হয়ে যায়, খুব এগুলো ভয়ঙ্কর। আসলে নিজের চোখে দেখাটা হচ্ছে একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমরা ট্যুরে যে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো আসলে দেখতে পাই না। সো এর জন্য আমার কাছে সুন্দরবনটা একটু ডিফারেন্ট লাগে। লাইক আপনি ভাসতে ভাসতে কিছুক্ষণ পর পর ইরাবতী ডলফিন দেখতে পাচ্ছেন, এরপরে হচ্ছে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখতে পাচ্ছেন না, সবার দেখার ভাগ্য হয় না, কেউ কেউ প্রতি বছরই কেউ দেখতে পায় কোনো কোনো ক্রুজ থেকে, বাট আপনি ফিল করতে পারছেন আশেপাশেই আছে। আশেপাশে কিছুক্ষণ পরপর হরিণ দেখছেন, বিভিন্ন অতিথি পাখি দেখছেন, এটা আসলে একটা ভিন্ন ধর্ম এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয়। অ্যান্ড আরেকটা বিষয় কি, সুন্দরবনকে নিয়ে কিন্তু অনেক আধ্যাত্মিক গল্প আছে, যেগুলো আমাকে বেশ লাইক নাড়া দেয়, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। লাইক বনবিবি নিয়ে একটা গল্প আছে, হয়তো বা আপনি শুনেছেন। বনবিবি নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, ডিটেইলসটা হয়তো আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একজন মুসলমান ছিল, মানে বনবিবি যাকে পুজো করা হয় সে কিন্তু আসলে মুসলমান, সৌদি থেকে এসেছে, ইফ আই এম নট রং। অ্যান্ড সে যখন এসে সুন্দরবনে শিফট হয়ে যায়, তখন সে হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছে তাদের কাছে একটা দেবীর মতো জায়গা পায়। অ্যান্ড তারা মনে করে যে পুরো বনটাকে অ্যান্ড তাদেরকে প্রোটেকশনের দায়িত্ব হচ্ছে বনবিবির। মানে কি চমৎকার একটা কালচার, একটা মানুষের বিশ্বাস, ভিতরের যে আস্থা ভালো লাগার জায়গাটা আসলে কতভাবে সেটা ডাইভার্সিটি হয়, দ্য রিয়েল এক্সাম্পল। হ্যাঁ, প্রতি বছর বনবিবি থেকে এই মানে সৌদি আরব থেকে উঠে আসা এই মানুষটাকে ওখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষটা হচ্ছে যে মানে ফিল লাইক যে দেবী ভাবছে। এই সময়টা মানে এটা তো আসলে অদ্ভুত রকম একটা তথ্য, মানে খুব ভালো লাগার। ওইখানে যাওয়ার পর মানে এই জিনিসগুলো নিয়ে মানে আপনি তো অবশ্যই ভিডিও করেছেন, হ্যাঁ, ওটা কতদিনের জার্নি ছিল আপনার? আচ্ছা, এটা হচ্ছে 3 দিনের জার্নি। 3 দিনের জার্নি, হ্যাঁ, 2 রাত 3 দিনের জার্নি। আমরা ছোট করে একটু জানতে চাই যাওয়ার প্রসেসটা কোথায় থেকে, যেমন ঢাকা থেকে খুলনা যাওয়া হয়েছে। হ্যাঁ, ঢাকা থেকে আপনাকে প্রথমে যেতে হবে মংলার যে বোট, ওখান থেকেও সামটাইমস ছাড়ে, আবার হচ্ছে গিয়ে জেলখানা ঘাট নামে একটা জায়গা আছে, ওখান থেকেও ছাড়ে। এটা হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করে যেতে হবে যে আপনি কোন ক্রুজে যাচ্ছেন। অনেকগুলো ক্রুজ আছে, একদম লাক্সারিয়াস থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি, যার আসলে বাজেট যেমন সে সেরকম চুজ করতে পারে। কিন্তু এক্সপিরিয়েন্সটা আসলে সব জায়গায় মোটামুটি সেম, কজ স্পটগুলো হচ্ছে সেম, বাট ছোট বোটগুলো যেটা হয় ওরা বঙ্গোপসাগর পর্যন্ত যাওয়ার বোট না, আসলে ক্রুজ। হ্যাঁ, বঙ্গোপসাগর পর্যন্ত যাওয়ার আসলে পারমিশন পায় না, কিন্তু বড় বোট যেগুলো ওরা হচ্ছে বঙ্গোপসাগরের ডিমের চর, যেখানে কচ্ছপেরা ডিম পায়, এক্স্যাক্টলি নাম শুনেছি এটা। হ্যাঁ, সো ওই এরিয়াগুলো হচ্ছে কভার করতে পারবে। এই ক্রুজের যে কথাটা বলেছেন বড় ছোট, এটা প্রাইস কেমন থাকে? আচ্ছা, প্রাইসটা আসলে ভ্যারি করে 10,000 থেকে 60,000 রেঞ্জ পর্যন্ত। কোয়ান্টিটি মানে পারসন পার হেড পার পারসন। পার পারসন, হ্যাঁ, কোয়াইট এক্সপেন্সিভ। যদি আপনি হিসাব করেন যে 3 দিনের, তাহলে পার ডে আপনার 3,000 টাকার মতো খরচ যাচ্ছে, 3-4 হাজার, থাকা খাওয়া ঘোরা এভরিথিং ইনক্লুডেড। অ্যান্ড আপনি যে জঙ্গলের ভিতরে, হ্যাঁ আমি এটাই বলছিলাম, আপনি একদম জঙ্গলের ভিতরে যাচ্ছেন, ফুড ট্রেল করছেন। অ্যান্ড ওখানে না আপনি সময় মতো যেতে পারলে প্রথমের দিকে যে ট্রিপগুলো হয়, আপনি রয়্যাল বেঙ্গলের অ্যাটাক করা বিভিন্ন অ্যানিমালসের স্কেলেটন দেখতে পাবেন, পায়ের ছাপ দেখতে পাবেন। সো এই জায়গাটা একটু রিস্কি, যার জন্য বন বিভাগ থেকে পার্সোনালি তারা হচ্ছে প্রতিটা বোটের সাথে একজন করে হচ্ছে আর্ম হোল্ডার গার্ড দিয়ে দেয়, যেন প্রোটেক্ট করতে পারে, কোনো ধরনের সমস্যা না হয়। হ্যাঁ, সো তারা হচ্ছে আপনার সেফটি ইনশিওর করে আপনাকে আপনার মতো করে নিয়ে যাবে। ইফ আই নট রং, যেটা আমার ভিজিট করা হয়নি, হ্যাঁ, মানে এই মানে পুরো প্রসেসটা হচ্ছে লম্বা একটা জায়গা, কাঠের হচ্ছে ইয়ে থাকে, তাই না?
হ্যাঁ, মানে দুই পাশে হচ্ছে যে কিছু কিছু হ্যাঁ, জায়গায়, আবার কিছু থাকে। কিছু জায়গায় যেরকম জামতলা সি বিচ নামে একটা জায়গা আছে। আচ্ছা, ওই ভিতরেই। হ্যাঁ, ভিতরে না, মানে আসলে আপনাকে 3 দিন হচ্ছে বিভিন্ন জায়গায় থেমে 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 আপনারা যেতে দেখাবে। সো জামতলা সি বিচ নামে একটা জায়গা আছে, সেখানে যখন আপনি হাঁটছেন ওখানে কোনো আপনার ফুট ট্রেল নেই কাঠের, আপনি খোলা মাঠের মধ্য দিয়ে একদম বঙ্গোপসাগর পর্যন্ত হেঁটে যাচ্ছেন। কিছু কিছু জায়গা এতটা ঘন যে উপর থেকে আপনার আলোটা ঠিক মতো পড়ে না, অন্ধকার ও। অন্ধকার লাগে। সো গাছগুলো তো অনেক লম্বা হ্যাঁ, লম্বা। অ্যান্ড ওগুলোর আশেপাশেই কিন্তু বাঘের ডাইনিং আছে। ও, হ্যাঁ, সো ওই জায়গাগুলো বেশ স্ক্যারি, লাইক গা ছমছম একটা ভাব থাকে। বাঘ দেখা হয়েছে? আসলে আমার ভাগ্যে হয়নি। গতবার আমি যখন গেলাম, আমি প্রতিবারই একবার যাওয়ার চেষ্টা করি। গতবার আমি যখন গেলাম, আমি যেই শিপে ছিলাম তার পরের শিপ থেকে দেখা গিয়েছে। ও, অ্যান্ড আমি না ওই আমাদের সাথে যারা ছিল আমাদের শিপের, আমরা সবাই বাঘের আওয়াজটা শুনেছি, তার গর্জনটা শুনেছি, বাট Oh my আমরা God. ভেবেছি এটা হয়তো ভুল বা কেউ হয়তো স্পিকারে চালিয়ে দিয়েছে ভয় দেখানোর জন্য। But it was আমরা true. আমরা একদম মজা, মানে লাইক আমরা এটাকে একদম ফান হিসেবে নিয়েছি। কিন্তু এক্স্যাক্টলি আমরা চলে যাওয়ার পরে পরের শিপ যখন আসলো জামতলা সি বিচে, তারা ক্লিয়ারলি দেখেছে অ্যান্ড ছবি তুলেছে। তার একটা ছবি তো গত বছর বেশ ভাইরাল বেশ হচ্ছিল। viral, হ্যাঁ, ছবিটা দেখা হয়েছে আমার। হ্যাঁ। মানে আসলে আমাদের যেটা বলছিলেন জিসাপু, যেটা বলছিলেন যে আসলে দেশের মাঝে আসলে আমরা অনেক দেশ নিয়ে কথা বলি। অনেকেই আমাকে কমেন্টস করছেন যে ভাইয়া আপনি এতগুলো দেশ নিয়ে শো করছেন, বাংলাদেশের তো অনেক কিছুই আছে। সো বাংলাদেশ নিয়ে আমরা 64টি জেলা নিয়ে আমরা এলিজা আপু আমাদের একটা বিশেষ শো করেছেন, স্পেশাল সেটা শো ছিল। আমি অলওয়েজ ফিল করি যে আমাদের দেশের মধ্যে যা আছে, আমাদের দেশের আনাচে কানাচে বলবো না, এটা আসলে আমরা আসলে তুলে ধরতে পারি না হয়তো প্রপারলি। যেই জায়গাগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। আপনারা হয়তো এতক্ষণ কথা শুনে ব্যাকগ্রাউন্ড হয়তো অনেকগুলো ভিডিও দেখছেন, ছবি দেখছেন, কিছুটা হয়তো ধারণা হয়ে যাবেন যারা আমাদের দেখতে পাচ্ছেন। যারা শুনছেন হয়তো তারা গেস করতে পারছেন, অনুমান করতে পারছেন কি বিষয়টা আসলে কতটা সুন্দর। আমাদের এখানেও যেমন যেই গল্পটা শুরু হয়েছিল, যেই বিবির কথা বলে, ওখান থেকেও আসলে কি বিবি ছিল? বনবিবি। বনবিবি। নামটা এবং সেটার সাথে কত কিছু যে জড়িয়ে আছে, এটাই সবচেয়ে বড় বিষয়। ঘুরলে না ঘুরলে আপনি কোনোভাবেই সেটা আসলে উপলব্ধি করতে পারবেন না। প্রোগ্রামে শুরুতে বলেছিলাম যে ট্রাভেলিং ইজ অনলি ওয়ান থিং, ইটস ক্যান মানে ডেভেলপ ইউর লিডারশিপ স্কিল অ্যান্ড ইন দ্য মিন টাইম লার্নিং, ইন দ্য মিন টাইম কনফিডেন্স লেভেল, যেটা মাত্রই বলেছিলেন যে বিশেষ মানুষ অলরেডি প্রচুর ট্রাভেল করেছেন, আরও ভালো জানেন। আমি একেবারে আরেকটা প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে ওখানকার যাওয়ার পর খাবার দাবার কি একেবারে ক্রুজেই হয় সব কিছু? একদম 3 বেলার খাবার, 2 বেলার স্ন্যাক্স, অ্যান্ড এত বেশি খাবারের ভেরিয়েশন থাকবে যে আপনি খেতে খেতে বোর হয়ে যাবেন। ও মাই গড। অ্যান্ড এটা হচ্ছে লাইক, আমি এটা বলছি না যে একদম লাক্সারিয়াস ক্রুজগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি। আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। আপনি যদি প্যাকেজেও যান সেক্ষেত্রে আপনি প্রচুর খাবার অপশন পাবেন, আর তাদের খাবার অনেক মজা হয়। ও মানে ওখানে তো সি ফিশও থাকে অনেক। একদম সি ফিশ থেকে শুরু করে চাইনিজ, থাই, এভরিথিং, এক এক বেলা এক এক রকমের মেনু আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জায়গাতে যাওয়ার পর মানে ওখানে যারা যারা জানো, ওটা তো মূলত অনেকজনকে নিয়ে যায় তারা, তাই না? হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়াল সেটা কস্ট কাউন্ট করা হয়। সো বুক করার প্রসেসটা কেমন, অনলাইনে না ওখানে গিয়ে করতে হয়? আচ্ছা, অনলাইনে করে যেতে হবে, কজ ইন স্পট আপনি যে বোটই খুঁজে পাবেন না আদারওয়াইজ, কজ অনেক অপশন থাকে তো আসলে একটু টাফ হয়ে যায়। আপনারা লাইক আড়াল সি ক্রুজ আছে, যার সাথে আমার 2বার যাওয়া হয়েছে, এরকম আরও অনেকগুলো আছে, লাইক সি পার্ল থেকে একটা সি ক্রুজ আছে। সো তাদের সাথে আপনি তাদের ওয়েবসাইট বা তাদের অলরেডি ওয়েবসাইট আছে, আবার তাদের ফেসবুক পেজ আছে, বা আপনি গুগলে সার্চ করলেও না তাদের সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন। সো ফোনে কথা বলে দেন। আমি আড়াল সি ক্রুজেরটা বেশ ভালো বলতে আচ্ছা, পারবো। আচ্ছা, তাদের হচ্ছে পান্থপথে হচ্ছে অফিসও আছে। সো আপনারা যে আপনাদের লাইক তাদের কাছে অনেকগুলো অপশন আছে, আচ্ছা, লাইক আচ্ছা। 10,000 টাকার, 20,000 টাকা, লাইক এটা Package? আসলে না, প্যাকেজে আসলে সব কিছু এক্সপিরিয়েন্স সেম, বাট জাস্ট আপনার রুমটা ডিফারেন্স। রুম ডিফারেন্ট। ওকে হ্যাঁ। ওকে ওকে। লাক্সারি থাকে, নরমাল যেটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক ওটা 3 তলার, এক একটা ক্রুজ হয় 3-4 তলা করে, তো সো এক এক ফ্লোরের রেঞ্জটা এক এক রকম হয়ে থাকে। সো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী, আপনাদের মানে এক্সপেকটেশন অনুযায়ী আপনাদের আর কি প্যাকেজটা বা রুমটা আপনি চুজ করতে পারবেন। অ্যান্ড ওখান থেকে আপনি ডেট ফিক্স করলে যেতে পারবেন। অ্যান্ড হ্যাঁ, আমরা যেহেতু এতক্ষণ যাবত কথা বলছি, এটা বলতে চাচ্ছি যে এই ট্যুরগুলো প্রতি বছর সেপ্টেম্বরের 1 তারিখ থেকে হয়। যেটা আমি নেক্সট কোশ্চেনই এটা করতে চাইতাম যে আসলে আদর্শ সময়টা কোনটা। হ্যাঁ, জিসাপু যে কথাটা বলেছিলেন, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই 4 মাস বাদে এই ট্যুরগুলো কখনোই বছরে অ্যাভেলেবেল থাকে না, কজ বাকি টাইমগুলো হচ্ছে বাঘের অ্যাটাকিং পিরিয়ডটা একটু Okay, okay. বেশি থাকে। স্টাফ
যেসব শুরুতে কয়েকটা ক্রুজের নাম বলেছিলেন, আমরা ওনাদের সাথে কোনো কন্ট্রাক্ট আমাদের নেই ব্যক্তিগতভাবে, তবে আপনারা যারা যাবেন তাদের স্বার্থে আমরা হয়তো সেটা সহজ করে দিচ্ছি। অলওয়েজই আমরা চেষ্টা করি কোনো মাধ্যম তৈরি করার, একটা শো আপনি দেখছেন সে বিষয় সম্পর্কে যেন আপনার ধারণা থাকে কিভাবে আমরা যেতে পারি। সো পুরো 3 দিনের প্রসেস যেটা বলেছিলেন সেটা আসলে চমৎকার ছিল। খাবার দাবার থেকে শুরু করে ওখানে এক্সপ্লোর করা, গাইড সাপোর্ট সব কিছু আউটস্ট্যান্ডিং ছিল। এরা পুরোটাই হচ্ছে তারাই সাপোর্ট দিচ্ছেন, জি তাই তো? সো ফিরে আসার হয়েছে লাস্ট দিন, তাই তো? হ্যাঁ, মানে লাস্ট 3 দিন দিন পর। রাতে হচ্ছে, যেহেতু 2 রাত 3 দিন, সো লাস্ট দিন রাতে আপনারা ফেরত আসতে পারবেন। তো আই ক্যান সে 3 days অ্যারাউন্ড কস্ট কত পড়েছে? 10,000। 10,000 থেকে 60,000 টাকা বিভিন্ন মানে আপনাদের কত পড়েছে? আচ্ছা, আমরা যেটাই গিয়েছিলাম আমাদের মোস্ট প্রবলি 13,000 টাকা করে পার পারসন ছিল। 13,000 টাকা করে খরচ পড়েছে। তার মানে আমি একেবারে লাস্ট সামারি এই প্লেসটা সম্পর্কে বলতে চাই। 3 দিনের যে প্ল্যান অলরেডি যে সাপু বলেছিলেন, সেখানে আপনি হচ্ছে খাওয়া দাওয়া থেকে শুরু করে ট্রান্সপোর্ট, একদম পুরো গাইড থেকে শুরু করে পুরো প্রসেসটাতে আপনার হচ্ছে আমরা 14,000ই ধরে রাখি। হাতের মধ্যে আপনার চমৎকার একটা মানে পৃথিবীর একটা চমৎকার জায়গা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। এটা কি হয়েছিল লাস্ট, এটা নিয়ে একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে ওটা তো মতো ভারতের সাথে আমাদের একটা বর্ডার আছে, তো কিছুটা অংশ ভারতের কিছুটা আমাদের, ওই বর্ডার লাইনে যাওয়া হয়েছে? মানে না, ওরকম কোনো সুযোগ আছে কিনা? আমাদের আসলে বর্ডার লাইনে যাওয়ার কোনো এক্সপেরিয়েন্স নেই, কজ আমাদের এই যে ক্রুজটা আমাদেরকে নিয়ে যাবে, সেই ক্রুজের হচ্ছে সবকিছু সেফটি অ্যান্ড প্ল্যানিং সবকিছু হচ্ছে বন অধিদপ্তর থেকে পাস হয়ে আসে। আচ্ছা আচ্ছা। সো ওইটার অ্যাক্সেস তারা দিচ্ছে না, অ্যান্ড মানে এত এঙ্গেজিং থাকে ওই ট্যুরটা, আসলে প্রয়োজনও পড়ে না। ওখানে তো মানে ওই একটা জায়গা আছে, ইফ আই এম নট রং, ওয়াচ টাওয়ার, ওটা কি ভিজিট করা হয়? হ্যাঁ, আমি জামতলা সি বিচের কথা বলছিলাম একটু আগে, যে একদম জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, ওইটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, দেন করমজলে ওয়াচ টাওয়ার আছে। আসলে প্রতিটা জায়গাতেই আই গেস ওয়াচ টাওয়ার ছিল। অনেক ফটোগ্রাফার বসে থাকে দেখি যে ওখানে ছবি তোলার জন্য হ্যাঁ, বিশেষ কিছু স্পেশাল ট্যুর হয় যেগুলো হচ্ছে পার্সোনালাইজ ট্যুর, ওগুলো হচ্ছে আপনার নিজের হচ্ছে বন অধিদপ্তর থেকে পারমিশন নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো একটা প্লেস লাইক জামতলা সি বিচ বা কটকা, ওখানে হয়তো 1 রাত বা 2 রাত থাকার পারমিশন পাবেন। অ্যান্ড আপনার পার্সোনাল হচ্ছে গিয়ে গাইড, দেন হচ্ছে আর্ম হোল্ডার কিছু, মানে সবাইকে নিয়ে আর কি আপনার ওই পুরো প্যাকেজের কস্টটা আপনাকে নিজের বেয়ার করতে হবে। সেক্ষেত্রে তারা হচ্ছে সারা রাত জেগে থাকে ওয়াচ টাওয়ার থেকে জাস্ট বাঘ দেখার জন্য। ও মাই গড, মানে হিউজ পেশেন্স না থাকলে আসলে হ্যাঁ, সম্ভব অ্যান্ড না। তারাই হচ্ছে ওইসব রেয়ার ছবিগুলো তুলে আনে যেগুলো আমরা হয়তো বা এখন রিসেন্ট একটা ভাইরাল হয়েছিল লাস্ট ইয়ারে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, ওইটা ক্রুজ থেকে তোলা ওটা হয়েছিল। মানে ওটা এত চমৎকার করে বসা ছিল, মনে হচ্ছে যেন ছবি তোলার জন্য সে বসেছিল। আল্লাহ। আমরা যেমনটা বলছিলাম সুপ্রিয় শ্রোতা, একেবারে খুব চমৎকার করে যে আপু যে কথাটা বলছিলেন, একটা শব্দ এখানে অ্যাড করবো, সেটা যে জাস্ট এ মিনিট যে এক্সপোর্টটা ওই ভিডিওটা করা হয়েছে, ওইটা অভিজ্ঞতাটা কেমন ছিল? ওই মুহূর্তে তো অনেক এঙ্গেজিং ছিল, তখন ভিডিও করাটা টাফ ছিল না? না, ছোট আসলে করে ওই অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি। আসলে আমি যেখানেই যাই আশেপাশের মানুষ, এখনকার বাঙালি বা বাঙালিকে আমি দেশের বাইরেও যখন যাই, এখনকার মানুষ খুব সাপোর্টিভ, খুবই 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 সাপোর্টিভ। যখন দেখছে একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও করার ট্রাই করছে, তারা নিজে থেকে সরে যাচ্ছে, আচ্ছা আমরা একটু স্পেস দিই আপনি ভিডিওটা করার, বা আমি কি আপনার ভিডিওতে থাকবো, আমি কি একটা এক্সপ্রেশন দিব। সো মানুষজন এত সাপোর্টিভ, আসলে এই সাপোর্টটা না পেলে এত স্বল্প সময় আসলে আমার অ্যাটলিস্ট এখানে থাকার কথা না। ইটস ট্রু, মানে এটা একটা হিউজ এক্সপিরিয়েন্স। ইন দ্য মিন টাইম একইভাবে এত দূর এগিয়ে যাওয়া, ট্রাভেলিংয়ের ব্লগিংয়ের জায়গাগুলো তো আসলে কখনো ইনডোরে হয় না, ইটস আউটডোর এক্সপিরিয়েন্স, সো ইটস ভেরি ডিফিকাল্ট। কখনো কথা বলছি, দেখা গেল কোনো যে মানুষ হেঁটে গেছে মাঝখান দিয়ে, কাট অ্যাগেন শট, তো এটা টাফ হয়ে যায়। আসলে আমার একটা লাইক 1 মিনিটের ভিডিওর জন্য আমার মোট যেই ক্লিপসগুলো হয় সবগুলো যোগ করলে 48 মিনিট, 50 মিনিট, সামটাইমস 2 ঘন্টার ক্লিপও হয়। ও মাই গড, ওই 90 মিনিটকে 1 মিনিটে কম্প্রেস করার জন্য যেই পরিমাণে ফোর্ড অ্যান্ড পেশেন্স লাগে, ভাই আসলে এটা বলার এটা ভেরি টাফ। এবং আমাদের অপোজিটে যেই দাদা বসে আছেন, দাদা দাঁড়িয়ে আছেন, দাদা খুব ভালো মতো জানেন, সুতরাং দাদা হচ্ছে এই বিষয় নিয়ে কাজ করেন, কাটবেন, প্রসেস করবেন, আওয়ার টাইম ইনভেস্টমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড সেটা দাদা খুব ভালোভাবে টের পাচ্ছেন। এনিওয়েজ, আমরা একেবারে আরেকটা বিষয় সম্পর্কে জানতে চাইব, বাংলাদেশের মধ্যে আরও একটা বিশেষ জায়গা যেটা নিয়ে ছোট করে এক্সপ্লেনেশন দিন, যেটা আপনার সবচেয়ে ভালো লেগেছে। বাংলাদেশে তো এখন আমরা ট্যুরিস্ট ডেস্টিনেশন বলতে প্রচুর অপশনস দেখতে পাই, লাইক শ্রীমঙ্গল, টাঙ্গুয়ার হাওর, মানে আসলে অভাব নেই। বাট যদি আমাকে এখন একটা আন্ডাররেটেড স্পটের কথা বলা হয় বা জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো মানিকগঞ্জ। ওকে, ওখানে কিন্তু আপনি প্রপার সাভারের পরে না?
হ্যাঁ, ওদিকে? সাভারের পরে একদম পদ্মা নদীর পাশে। কিন্তু ওখানে কিন্তু আসলে আপনি প্রপার ট্রাভেল স্পট বলা যায় না, কারণ ওখানে আপনি থাকা খাওয়া সবকিছু আপনার নিজে থেকে আর কি ম্যানেজ করে করে করতে হবে। বাট ওখানে ঘুরে দেখার মতো অনেক কিছু আছে, লাইক অনেক বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট জমিদার বাড়ি ওখানে আছে, অনেক বড়, অনেক ডে টু নিক করলেই হয়ে যায়। হ্যাঁ, ডে ট্যুরের জন্য মানিকগঞ্জ কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো নিয়ার একটা ফ্রম option। ঢাকা। খুবই কাছাকাছি, যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে যদি ওটা ওন বেশি ভেহিকেল সময়। থাকে, খুবই খুবই সহজে যাওয়া যায়। অ্যান্ড ওখানে আপনি লাইক কালচারাল হেরিটেজ দেখতে পাবেন, মজার মজার খাবার পাবেন। ওদের নিজস্ব একটা মিষ্টি আছে যেটাকে ওরা পান্তুয়া বলে, মানিকগঞ্জের স্পেশাল। সো এই পান্তুয়াটা হচ্ছে একটু বেশি রসে যেন একটু সফট একটা মিষ্টি, খুবই মজার, খুবই মজার। সো ওগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন। দেন ওখানে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল, if I'm not জমিদার বাড়িতে? wrong। হ্যাঁ, তার ফ্রেন্ডের ছিল ওই জমিদার বাড়ি তৎকালীন, আচ্ছা, আচ্ছা। সে এখানে এসেছিল, সেটা আপনারা দেখতে পাবেন। মানে আমার কাছে মনে হচ্ছে যে মানিকগঞ্জকে কেন মানুষজন ট্যুর অপশন হিসেবে দেখে না, এটা দেখা উচিত, এখানে আরও কাজ করা উচিত। ওটা নিয়ে তো আপনার ভিডিও করা হয়ে গেছে। আমি already। অলরেডি ট্রাই করছি বাংলাদেশের এরকম আন্ডাররেটেড ডিস্ট্রিক্টগুলোকে হাইলাইট করার। লাইক আমি মানিকগঞ্জ নিয়ে কাজ করেছি, নরসিংদী নিয়ে কাজ করেছি, টাঙ্গাইল নিয়ে কাজ করেছি, Great. আপকামিং একটা ভিডিওস আছে সাভার, দেন আমি বরিশাল নিয়ে কাজ করেছি। আমার অনেকগুলো নিয়ে অলরেডি করা হয়েছে, আরও ইনশাল্লাহ আসবে সামনে, আপনারা যদি সাপোর্ট করেন। জিজাবুর কথার সাথে একটা কিছু খুব বলতে মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের লাস্ট এপিসোডে যখন এলিজা বিনতে ইলাহি আপু এসেছিলেন, বাংলাদেশের সর্বপ্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের ঐতিহ্য কালচার নিয়ে উনি হচ্ছে যে ভিডিও করেছেন এবং হচ্ছে বইও লিখেছেন। মানে জমিদার বাড়ি থেকে শুরু করে হিউজ হেরিটেজ নিয়ে ওনার অনেক অনেক রিসার্চ। সো এটা সবচেয়ে বড় বিষয়। দিন শেষে সমুদ্র পাহাড় এই সীমাবদ্ধ ট্রাভেলিং শুধু এটার মধ্যে না, এর এটাই ভিতরে আমি অনেক কিছু আছে। মানুষকে বোঝাতে চাচ্ছি, ট্রাভেল বলতে আমরা এখন যেটাকে লাইক চোখ বন্ধ করলে ট্রাভেল বলতে কি বুঝি, হয় সমুদ্র থাকবে, হয় পাহাড় থাকবে। বাট ট্রাভেল মানে ট্রাভেলে কিন্তু আরও একটা জিনিস ইন্ট্রিগেট করা উচিত, Exactly. যে আমি যেই জায়গাটায় যাব ওই জায়গার কালচারটা কেমন, লার্নিং, ওটা বোঝা জানা। হ্যাঁ ওইটা বোঝা, ওখানে লোকালরা আসলে কি করে, কি খাচ্ছে, তাদের লাইফস্টাইলটা কেমন, এই জিনিসগুলো নিয়ে একটু দেখা বোঝা। সো আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে আপনাদেরকে সামনে তুলে ধরার, নিজে এক্সপিরিয়েন্স করার। অ্যান্ড আমি চাবো আপনারা যখনই যেই ডিস্ট্রিক্টে যান না কেন ট্রাভেল করতে, লাইক আপনি ফর এক্সাম্পল আপনি কক্সেস বাজারেই যাচ্ছেন, বাট কক্সেস বাজারের মেরিন ড্রাইভের ওই রোডটাতে কিন্তু আমরা সবাই যাচ্ছি, কিন্তু ওটা থেকে আরেকটু ভিতরে ঢুকলেই কিন্তু আমরা একটা অন্য কমিউনিটি দেখতে পাই, সাঁওতাল কমিউনিটি। হ্যাঁ, সাঁওতাল কমিউনিটি। হ্যাঁ, ওখানে প্রচুর সাঁওতাল কমিউনিটির বাসা আছে। তারা হচ্ছে গিয়ে ওই পাহাড়ের ঢালে, এখনো কিন্তু ওই মেইন ড্রাইভের পাশে পাহাড়ের ঢালে তারা জুম চাষ করছে। কুঞ্চি দিয়ে ওদের বাসাগুলো হ্যাঁ তৈরি হ্যাঁ করে। হ্যাঁ। সো এই জিনিসগুলো আমরা দেখতে পাই, তাদের বাসাগুলোর একটু ডিফারেন্ট। Different. লাইক আমরা যেরকম ইট বালুর বাসায় এখন থেকে ইউজ টু, আমাদের yes, কাছে বাসা বলতে আসলে এটা, বাট তাদের কাছে কিন্তু এটার মানে ব্যাপারটা ডিফারেন্ট। লাইক কঞ্চি যেটা বলছেন, ইফ আম নট রং, বাঁশ, বাঁশ দিয়ে, চিকন হ্যাঁ। চিকন বাঁশ দিয়ে তারা হচ্ছে একটা বাসার স্ট্রাকচার Structure বানাচ্ছে, করে দেয়। ওইটার মধ্যেই হচ্ছে বেডরুম, ওইটার মধ্যেই হচ্ছে রান্নাঘর। মানে দ্যাটস ডিফারেন্ট থিং। আমরা এক্সপ্লোর করার জন্য কিন্তু একবার হলেও এগুলো একটু দেখে আসতে পারি, দেখতে কি যায়। এক্স্যাক্টলি, এই কথার সাথে একটা কথাই বলতে চাই, আসলে ঘোরাঘুরি আসলে কোনো শেষ নেই। এটা আসলে মানে একেবারে সীমান্ত হারিয়ে যে কোনো প্রান্তে আপনি যেতে পারেন। প্রত্যেকটা জায়গাতেই আসলে কিন্তু নিজস্বতা আছে বলেই আসলে একটা শোতে আমি বলেছিলাম যে আমাদের গুরু ইতিহাম সবাই চিনেন, ওনাকে ভালোবাসা বাংলাদেশ করেন। উনি একটা কথা বলেছিলেন যে যখন উনি কলকাতায় গিয়েছিলেন প্রথম, কলকাতার একটা গন্ধ উনি ফিল করেছেন। প্রত্যেকটা জায়গাতে একটা নিজস্বতা ফিল আছে, ভালো লাগা আছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত আপনি রিয়েলি ট্রাভেল করেন, মন থেকে ট্রাভেল করবেন, তখনই কিন্তু সেটা আপনি ফিল করতে পারবেন। শুধু ছবি তুলে আসলে হোয়াটসঅ্যাপ কিংবা মানে ফেসবুকে দিয়ে আসলে মনে হবে যে আমি অনেক কিছু করে ফেলেছি। দিন শেষে এর চাইতে বড় প্রাপ্তিটা আসলে আপনি কতটা জানতে পেরেছেন, ওই জায়গাটাকে অনু করেছেন কতটুকু। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপুর কাছ থেকে আরও অনেক কিছু জানবো, আরও অনেক বিশেষ বিশেষ মুহূর্ত আমরা আপনাদের কাছে শেয়ার করতে চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন। আর আমরা একেবারে লাস্ট প্রশ্ন যেতে চাই, হাউ ওয়াজ দ্য ফিলিং, লাইক আপনি আজকে এখানে এসেছেন আমাদের আমন্ত্রণে, আমরা সত্যি খুব ভালো লাগছে যে এত শর্ট সময় এসে আমাদেরকে সময় দিয়েছেন। হাউ ওয়াজ দ্য ফিল? আসলে ভাইয়া আমি তো ছোট কন্টেন্ট বানাই, সো আমি চাইলেও না অনেক মনের কথাগুলো বলার স্পেস পাই না। লাইক এক্সপ্লেইন করে করে এত কিছু বলার বা এত লম্বা কথা বলার আর কি সুযোগ হয় না আমার। তো আপনার এখানে এসে আমি মন থেকে অনেকগুলো কথা বললাম। আই গেস এটা আপনার আমার দুইজনের অডিয়েন্সকে অনেক হেল্প করবে, Definitely. অ্যান্ড নিজের ভিতর থেকে আমার খুব ভালো লাগছে।
এটা আরও বেশি ভালো লাগার জায়গাটা এটা, আমি যখন শুনেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম গত 2 বছরের মধ্যে আপনার ক্যামেরার সামনে আসেনি, আপনি ভিডিও করেছেন, বাট এটা ফর দ্য ফার্স্ট টাইম এখান থেকে সেটা রিভিল হচ্ছে। এটা আমাদের জন্য ঢাকা এফএম কিংবা আমরা নিজেদের জন্য সবচেয়ে ভালো লাগার একটা বিষয়। এই বিষয়ের জন্য আসলে অনেক বেশি ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা এপিসোড করব আপনার সাথেই। সেই পর্যন্ত আমার যারা অডিয়েন্স আছেন, যারা দেখছেন, তারা অবশ্যই ঢাকা এফএমের সাথে থাকবেন এবং জাস্ট এ মিনিটের যে ভিডিওগুলো যারা এখনও দেখেননি অবশ্যই ঝটপট করে দেখে আসতে পারেন। অনেক লার্নিং আছে, অনেক কিছু জানতে পারবেন। শর্টকাট ডে প্ল্যান করার জন্য আমার মনে হয় ওনার ভিডিওগুলো দেখলে আপনারা অনেক ধরনের আইডিয়া, ধারণা আপনাদের হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতা, ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট সোমবার একেবারে রাত 9টায় ঠিক সময়ে। লেটস গো রিদম অফ ইউর জার্নি। টেক কেয়ার।